তৃণমূলের ভরকেন্দ্রটাকে শিফট করলো। দেখো, তৃণমূল ওরা ভাঙেনি, যে ক্ষেত্রে যেমন মমতাকে তারা দলের সর্বোচ্চ সব পদ থেকে অব্যাহতি দিয়েছে, আর অভিষেককে তারা দল থেকে বহিষ্কার করেছে। এটা কিন্তু চ্যালেঞ্জ করার জায়গাতে মমতা ব্যানার্জি নেই। যেন বলে না, হিস্ট্রি রিপিটস, এই হিস্ট্রিটা রিপিটস হয়েছে মমতার উপরে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখতে পাচ্ছি ঋতব্রত তৃণমূল বা ঋতব্রত এবং সন্দীপন শাহ, তাদের যে তৃণমূল দল, সেখানে দেখলাম হচ্ছে তারা সবাই মিলে সাসপেন্ড করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন? দেখো, যারা ল্যাম্পপোস্ট যাদেরকে বানিয়ে রেখেছিল, তারা সুযোগ পেয়ে আজকে পোস্ট হলো, আর যিনি পোস্ট হয়ে বসেছিলেন তিনি এবং তার ভাইপো অর্থাৎ বাডিং পোস্ট, তারা আজকে বহিষ্কৃত হলেন, দলচ্যুত হলেন। আমি বলছি এটা একটা হাস্যকৌতুক কথা হলেও এর পিছনে আইনি লজিকটা কিন্তু অনেক সুদৃঢ়। আমি বারবার যেটা বলছি যে দেখো, তৃণমূল দলের ভরকেন্দ্রটা মমতা ব্যানার্জির দিকে এতদিন ছিল, কারণ লেজিসলেটিভ অ্যান্ড অর্গানাইজেশনাল প্রত্যেকেই মমতা ব্যানার্জিকে তাদের নেতা, অভিষেককে তাদের নেতা বানিয়ে রেখেছিল বলেই তারা পোস্ট এবং বাকিরা ল্যাম্পপোস্ট ছিল, তাই তো? এবং দলে তার আধিপত্য ছিল বলেই সমস্ত পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক পেয়েছে, ব্যানার্জি অ্যান্ড ব্যানার্জি কর্পোরেশন বা তৈরি করে নিয়েছিল। এবার প্রশ্ন হলো, পরিবর্তিত পরিস্থিতিতে ঋতব্রতরা লেজিসলেটিভ পার্ট অর্থাৎ বিধানসভার বিধায়কদের নিয়ে যখন 2/3 মেজরিটি দিয়ে তৃণমূলের ভরকেন্দ্রটাকে শিফট করলো। দেখো, তৃণমূল ওরা ভাঙেনি, তৃণমূলের ভরকেন্দ্র শিফট করলো। তাহলে গণতন্ত্র কি বলছে? যে তুমি এতদিন তুমি দলনেতা ছিলে, আজকের দলনেতা একক সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের নিয়ে দলনেতা হয়েছে ঋতব্রত। অর্গানাইজেশনাল পার্ট অর্থাৎ এই যে কাউন্সিলর, এই যে তৃণমূলের ছোট মোটো কুচে বড় নেতা, তারা যদি কাউকে দলপতি নির্বাচন করে মমতা ব্যানার্জি বা অভিষেককে বাদ দিয়ে, গণতান্ত্রিক পদ্ধতি কি বলছে, পার্টির 10 নম্বর গণতন্ত্র কি বলছে পরিষ্কার। এমনকি 1968 সালে সিঙ্গেল অর্ডার 15 নম্বর ধারাটা ভালো করে পড়ো, কিংবা 71 সালে সাদিক আলী ভার্সেস ভারতের নির্বাচন কমিশনের তথ্যটা বলো, যে এরকম পরিস্থিতিতে ভরকেন্দ্র যেদিকে যাবে অর্থাৎ লেজিসলেটিভ অর্থাৎ বিধায়ক আর এমপি এবং অর্গানাইজেশনাল অর্থাৎ যে ছোট ছোট নেতা মন্ত্রী, অর্গানাইজেশনের বিভিন্ন স্তরগুলো, তারা যেদিকে চলে যাবে, মূলত তারা যে দলপতি নির্বাচন করবে, কাউকে সাসপেন্ড করা, কাউকে দলের সর্বোচ্চ পদে রাখা, যে ক্ষেত্রে যেমন মমতাকে তারা দলের সর্বোচ্চ সব পদ থেকে অব্যাহতি দিয়েছে, আর অভিষেককে তারা দল থেকে বহিষ্কার করেছে। এটা কিন্তু চ্যালেঞ্জ করার জায়গাতে মমতা ব্যানার্জি নেই, কারণ সুপ্রিম কোর্টের এই দুটো কেস আমি তোমাকে বললাম, যেই দুটো কেসে কিন্তু বলাই আছে এই ধরনের পরিস্থিতিতে যেদিকে সংখ্যাগরিষ্ঠ লোকের এটা চলে যাবে অর্থাৎ দলের সংবিধানের প্রতি বেশি আনুগত্য প্রদর্শনের দিকটা এবং দলের উদ্দেশ্য এবং পন্থা, এই দুটো যেদিকে থাকবে, তার দলের প্রতীক, দলের কার্যভার, দলের ফান্ড, তহবিল সব কিছু সেই গোষ্ঠীর দিকে যাবে। অর্থাৎ ঋতব্রত মডেলটা কিন্তু তৃণমূলের প্রকৃতই মডেল, বরং র্যাদার যদি খুব করে বলতে পারো যে মমতা এবং অভিষেক নকল তৃণমূলে পরিণত হয়েছে। সবেদল নীলমণি যারা যারা আছেন তৃণমূল মমতা ব্যানার্জির সাথে, তারা জাস্ট এখন দলের বহিষ্কৃত বা অপসারিত মুখ, তাদের আর কার্যত সংবিধানগতভাবে কোনো ক্ষমতা নেই। দলের 10 নম্বর সংবিধানের যে ধারাটা ভারতের এক্সিস্টিং সংবিধানে আছে, নেই। এবং দ্বিতীয় তোমাকে আরেকটা কথা বলছি, যে তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, মমতা তো এই করে করেই দলে অযোগ্যদের স্থান দিত, তাই তো? তার বাড়ির লোকজন, এমনকি অভিষেক ঘনিষ্ঠ লোকজন, টাকার বিনিময়ে পদ বিক্রি হতো, যারা যোগ্য তাদের মান পাওয়া যেত না, তারা পেতেন না। আইপ্যাক টাকার বিনিময়ে দলের বিভিন্ন স্তরের পদ করতো অবশ্যই অভিষেকের নির্দেশে। আজকে সেই প্র্যাকটিসটা মমতার উপরেই অ্যাপ্লাইটা করলো। তাদের মমতার দ্বারা একটা সময় ল্যাম্পপোস্ট হয়ে থাকা এই মানুষগুলো, আমি বলছি এখানে নীতি নৈতিকতার চাইতেও বড় প্রশ্নটা যেটা আইনি পরিভাষাটা, আইনি পরিভাষায় কিন্তু মমতা এটাকে লড়াইয়ের এই ময়দানে গিয়ে এটাকে ডিফেন্ড করতে পারবে না, তাকে মেনে নিতে হবে। তার কাছে একটাই পথ খোলা আছে, যেটা তোমার শিবসেনা মডেল যেটা হলো, শিবসেনার একনাথ শিন্ডে প্রতীকটা নামটা সবটাই পেলো, সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল ঠিক একই মডেলে। বরং একনাথ শিন্ডের শিবসেনাটা প্রকৃত শিবসেনা হলো, আর উল্টো পাশে শিবসেনাটা রাজ ঠাকুরে ওই ঠাকুরে পরিবারের শিবসেনাটার
হয়ে গেল কিন্তু একটা নাম, সেটাও আজকে কিন্তু ভেঙে গেছে। ওই শিবসেনাটাও আজকে 6 জন সাংসদ বেরিয়ে চলে গেছে। অর্থাৎ সার্বিকভাবে দিনান্তে মমতার কাছে পড়ে রইল একটা পেন্সিল, যে পেন্সিলটা ব্যবহার করে তিনি দাগ কেটে কেটে বহু যোগ্য ইয়েকে সরিয়ে দিত, দলে বসিয়ে দিত। এমনকি বিরোধী দলনেতার মতন একটা হাই স্টেচার পদেও ছবার শুভেন্দুবাবুকে তিনি বেআইনিভাবে তার নির্দেশে সাসপেন্ড হয়েছিল। তার অনুপস্থিতিতে বিধানসভায় একের পর এক ভুয়ো জনবিরোধী বিল পাশ হয়েছিল। 180 দিন একটা মানুষকে সাসপেন্ড করে রাখারও নজির গড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। স্যার, এই যে বৈঠক হলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে কাউন্সিলররা গেছেন, অনেক বিধায়ক গেছেন, এবং সেই সঙ্গে হচ্ছে ফিরহাদ হাকিম, মানে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী, একেবারে সবার বিরুদ্ধে গিয়েও উনি ফিরহাদ হাকিমের সঙ্গ দিয়েছেন অনেক সময়, আমরা দেখেছি অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে এই ফিরহাদ হাকিমের উপস্থিতি এই বৈঠকে কি বলবেন? দেখো, এরা কি মমতা ব্যানার্জিকে ভালোবাসতেন, বা এখন কি মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে ঋতব্রতকে ভালোবেসে দলটায় গেছেন? না, এরা প্রত্যেকেই গেছেন নিজের ধন, মান, প্রাণ, জেল হাজত এগুলোর থেকে বাঁচাতে। সোজা কথা যে এরা ডিম থিওরি থেরাপি দেখে ফেলেছে, এরা জেল হাজত দেখে ফেলেছে শুভেন্দু অধিকারীর। এবার তুমি বলবে পরের প্রশ্ন, শুভেন্দুবাবুকে এদের আশ্বাস দিয়েছে বাঁচাতে? আমি বলছি না, এরা আপাতত সরকারের কাছে বার্তা দিতে চাইছে আমরা মমতাপন্থী নই, অভিষেকপন্থী নই। কিন্তু আমি তারপরেও বলছি শেষ রক্ষা হবে না, শেষ রক্ষা হবে। এদের মধ্যে যদি কেউ অপরাধ করে থাকে, জাভেদ খান থেকে শুরু করে ফিরহাদ হাকিম থেকে শুরু করে এই যে একাধিক লোকজন গেছে, অরূপ রায় চেয়ারপারসন, এরা আপাতত ভেবে নিয়েছিল সরকারকে বার্তা দিয়ে আমরা হয়তো কিছু একটা প্রাণে বাঁচবো। কিন্তু আমি বলছি শেষ রক্ষা হয়তো হবে না, কারণ এদের বিরুদ্ধে কিন্তু সরকার জিরো টলারেন্স, কারণ মানুষের প্রতি দায়বদ্ধই সরকার, তা আজকের বাজেটে পরিপূর্ণভাবে সরকার দেখিয়ে দিয়েছে। ফলে এরা একটা পলিটিক্যাল এক্সারসাইজ করেছে মমতার দেখানো পথেই এরা পলিটিক্যাল এক্সারসাইজটা করেছে, সেই মারি পুজোর গডফাদারের মতন। মারি পুজোর গডফাদার তো তুমি জানো যে উপন্যাসটায় গডফাদার মূলত যে কি করতেন, সেই মারি পুজোর গডফাদার মমতা ব্যানার্জি যা করেছিলেন তিনি তার বুমেরাং হয়ে রিটার্ন পেয়েছেন। এটাই পলিটিক্যাল এই জন্য বলে না হিস্ট্রি রিপিটস, এই হিস্ট্রিটার রিপিটস হয়েছে মমতার উপরে। এবার এটার সাথে যদি প্রশ্ন ওঠে এটা কি বৃহত্তর কোনো হচ্ছে মানে বর্তমান রুলিং যারা পশ্চিমবঙ্গের তাদের দ্বারা, আমি বলবো না, এটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়। এটার সাথে রাজ্যের বর্তমান বিজেপি বা কেন্দ্রের বিজেপির কোনো যোগ সাযোগ নেই। তারা নিজেদের মধ্যে নিজেরা ভাগবাটোয়ারা, ওই 2200 কোটি টাকা যেটা হোয়াইট মানি, আরও কোটি কোটি টাকা তৃণমূলের বিভিন্ন জায়গায় পাটের খেতে বা কারো বান্ধবীর খাটের তলায় যেগুলো আছে, সেই টাকা পয়সার অঙ্কের হিসাব এইটার সাথে কোনো রাজনৈতিক এক্সারসাইজ না রাখাই ভালো। এইটুক বলতে পারি, যারা নতুন শিবির করে মাথা গুজেছে তারা যে কারণেই গুজুক না কেন, যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে প্রমাণিত হয়, সরকার সেখান থেকেও টেনে বের করে শাস্তিটা দেবে। স্যার, এই যে বিশেষ বৈঠক বা অধিবেশন আমরা যাই বলে থাকি এটাকে, আমরা দেখতে পাচ্ছি যে ছবি, মানে পেছনে একটা বৈঠক হচ্ছে, একটা ছবি ভাইরাল হচ্ছে, পেছনে দেখতে পাচ্ছি আপনার মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, আম্বেদকরের ছবি, যেখানে আমরা দেখেছি তৃণমূলের সভা বা অধিবেশন বা পলিটিক্যাল যেখানে কাজকর্ম হয় বা মঞ্চতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনের ছবি প্রাধান্য থাকতো, সেখানে এই যে ছবির পরিবর্তন বা প্রায়োরিটি, সেটাই কি অন্য একটা বার্তা? না, এটা একটা ভেরি গুড কোশ্চেন। ঋতব্রতদের নতুন গোষ্ঠী এটা বার্তা দিতে চাইছে যে আমরা আর পরিবারের হাতে ক্রিয়নক পুতুল থাকবো না কোনোভাবে। গণতান্ত্রিক পরিমণ্ডলকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যানার্জি কং তৈরি করেছিল, সেটার আজ থেকে নির্বাপিত হলো। এখানে সেই কাকলি ঘোষ দস্তিদারের কথা করে আমরা সবাই রাজা, আমাদেরই রাজত্বে। মমতা ব্যানার্জি যে মানে কি বলবো, নির্বাচিত গণতন্ত্রকে স্বৈরতন্ত্রের রূপ দিয়েছিল দলে সরকারের মধ্যে, সেই অভিশপ্ত একটা পরিস্থিতি, অর্থাৎ এই স্যান্ডউইচের মতন পরিস্থিতিটা, অভিষেক একদিকে মমতা একদিকে চাপ দিচ্ছে, বাকিটা চাপ দিচ্ছে আইপ্যাক, আর দলের নেতা মন্ত্রী শান্ত্রীরা হয়ে গেছিল সেই স্যান্ডউইচের ভিতরের মশলাটার মতন। সেখান থেকে একটা সুস্থ গণতান্ত্রিক পরিমণ্ডল, জাতীয়তাবাদী পরিমণ্ডল, যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল জাতি বা রাষ্ট্রের বিরুদ্ধে স্বৈরাচারী এবং দেশবিরোধী দল পরিচালনায় দেশবিরোধিতাকে, দেশমাতৃকার বিরোধিতাকে স্থান দেওয়ার, সেটা ডিরুটেড হলো
উৎখাতিত হয়ে নতুন যৌবনে নতুন গণতান্ত্রিক নিয়মে সবার কথা, সবার রাজা, আমরা সবাই রাজা আমাদেরই, এমন একটা কনসেপ্ট নিয়ে জয়যাত্রা, তার মানদণ্ডই হলো ভারতবর্ষের মনীষীরা। সেটাই বার্তা দেওয়া হলো আজকের এই, আমি আবারও বলছি, আসল তৃণমূলে।